প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 4.3.6 সম্পৃক্ত, অসম্পৃক্ত ও অতিপৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অ্যান্ড সুপার স্যাচুরেটেড সলিউশন। এই ব্যাপারটা কি সেটা একটু খুব ভালো করে বুঝবো, ঠিক আছে? সত্যি প্রথমে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ ও অতিপৃক্ত দ্রবণ। তাহলে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে তার একটা সংজ্ঞা বলি, তারপরে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে এবং দ্রাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে যার ঘনত্ব বেড়ে যায় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলে। এইটা বোঝার জন্যে আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে খুব ভালো করে সেটা বুঝতে পারবে। কিভাবে? যেমন ধরো আমি এখানে একটা গ্লাস নিলাম, ঠিক আছে? এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল নিলাম। কি নিলাম? জল, ঠিক আছে? এরপরে এই আচ্ছা, এটা একটা উষ্ণতা ধরে নাও, এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এই উষ্ণতা কিন্তু ফিক্স, ঠিক আছে? তাহলে এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা যদি এখানে চিনি দিই, চিনি দিচ্ছি এখানে, ঠিক আছে? চিনি দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ, হয়তো 5 চামচ চিনি দিলাম, 5 চামচ চিনি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবং সেটাকে দ্রবীভূত করে দিলাম, ঠিক আছে? তা দেখো এখানে দুটো জিনিস হতে পারে। প্রথম হচ্ছে যে এই যে আমরা চিনি দিচ্ছি এটা কি এটা দ্রবীভূত হচ্ছে, এবং দ্রবীভূত হওয়ার পরে দেখা যাচ্ছে যে এর ঘনত্ব বা ডেনসিটি বেড়ে যাচ্ছে, ডেনসিটি বাড়ছে। এবং 5 চামচ দেওয়ার পর যদি আরও 1 চামচ দিই, তখনই দেখছি এই চিনির কিন্তু এর মধ্যে দ্রবীভূত হচ্ছে বা গুলে যাচ্ছে। তো এই ধরনের যে সলিউশন বা দ্রবণ, যেখানে আমরা আরও, এটাকে বলা হয় দ্রাব, যে জিনিসটাকে দেওয়া সেটাকে দ্রাব, এটা বলে দ্রাবক। তো এই দ্রাবকের মধ্যে, দ্রাবকের যদি আরও চিনি নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে সেটাকে আমরা আনস্যাচুরেটেড সলিউশন বা অসম্পৃক্ত সলিউশন বলা হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণ। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে যে এই সংজ্ঞাটা কী আছে সেটা দেখে নাও। সংজ্ঞা দেওয়া রয়েছে, যে বলেছে এখানে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে এবং দ্রাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে যার ঘনত্ব বেড়ে যায় তাকে উষ্ণতায় ওই দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলে। উষ্ণতা ফিক্স থাকবে, আমরা এখানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছিলাম। তাহলে দেখো এখানে চিনি বারবার দিচ্ছি, কিন্তু আরও চিনি নেওয়ার ক্ষমতা আছে। যেমন ধরো এখানে বলা আছে যে একটি বিকারে খানিকটা জল নিয়ে চিনি যোগ করলে দেখা যায় জলে চিনি দ্রবীভূত হয়ে সমসত্ব দ্রবণের সৃষ্টি করে। এই দ্রবণ ঘরের উষ্ণতায় অসম্পৃক্ত, কারণ এর মধ্যে আরও চিনি যোগ করলে চিনি জলে দ্রবীভূত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এর ঘনত্ব বাড়বে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণ হলো এমন একটি দ্রবণ যার মধ্যে দ্রাবকের দ্রাব গ্রহণ করার ক্ষমতা সর্বোচ্চ সীমায় পৌঁছায়নি, অর্থাৎ দ্রাবক আরও দ্রাব গ্রহণ করতে পারে। তো এইটা হচ্ছে সংজ্ঞা। নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে এবং দ্রাব গ্রহণ করার সঙ্গে সঙ্গে যার ঘনত্ব বেড়ে যায় তাকে উষ্ণতায় ওই দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলে, ঠিক আছে? এবারে যে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ পড়ে নিই, তারপরে বোঝাচ্ছি, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ কি? ঘরের তাপমাত্রায় একটি বিকারে নির্দিষ্ট পরিমাণ জল নিয়ে তাতে অল্প অল্প করে চিনি যোগ করে কাঁচদণ্ড দিয়ে নাড়ানো হলো। প্রতিবারই চিনি দ্রবীভূত হতে হতে একটা সময় দেখা যাবে যে আর চিনি জলে দ্রবীভূত হচ্ছে না, বিকারের তলদেশে অদ্রাব্য অবস্থায় পড়ে আছে, অর্থাৎ ঘরের উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ জল আর বাড়তি চিনি দ্রবীভূত করতে পারছে না। অতিরিক্ত অদ্রবীভূত চিনিকে ছেঁকে ফেলার পর যে দ্রবণ পাওয়া যায় তা জলে চিনি সম্পৃক্ত দ্রবণ। নির্দিষ্ট পরিমাণ জলে সর্বাধিক পরিমাণ চিনি দ্রবীভূত হলো বলে নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে চিনির সম্পৃক্ত দ্রবণ বলা হয়। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রাবক দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের দ্রাব গ্রহণের ক্ষমতা পূর্ণ হয়ে যায়, ফলে দ্রাবক তা আর অতিরিক্ত দ্রাব গ্রহণ করতে পারে না এবং দ্রবণের
ঘনত্ব সর্বাধিক হয়। আরও দ্রাব যোগ করলেও দ্রবণের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ওই দ্রাব পাত্রের তলায় থিতিয়ে থাকে। এটা মানে কি? এটার মানে দেখো আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে যেমন ধরো আমি একটা গ্লাস নিলাম, ঠিক আছে, এই গ্লাসের মধ্যে কিছু পরিমাণ নিলাম জল, এতটা জল নিয়েছি, আমরা চিনি দিলাম 5 চামচ, ঠিক আছে। এই চিনি দিলে কী হবে? ঘনত্ব বাড়বে, ডেনসিটি বাড়বে, ঠিক আছে, ডেনসিটি বাড়বে। এবং আর উষ্ণতা ধরে নাও 25 ডিগ্রি সেন্টিগ্রেড, উষ্ণতা আমরা ফিক্স রাখলাম, এর কোনো পরিবর্তন করিনি, ঠিক আছে। তাহলে যেমন যেমন এর মধ্যে চিনি দেবো, এর ঘনত্ব কিন্তু বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে আর কিন্তু চিনি এর মধ্যে দ্রবীভূত হবে না, অর্থাৎ সর্বাধিক সবথেকে বেশি এখানে হয়ে গেছে, আর কিন্তু চিনি আর দ্রবীভূত হবে না, এবং ডেনসিটিও বাড়বে না, ডেনসিটিও ফিক্স হয়ে যাবে, ডেনসিটি ফিক্স। এবং আর চিনি, এবারে এইবার যদি চিনি দিই তাহলে কী হবে? চিনিটা কিন্তু থিতিয়ে পড়ে যাবে, এখানে থিতিয়ে যাবে, আর কিন্তু চিনির মধ্যে দ্রবীভূত হবে না। তাহলে এই জলটা যদি আমরা ছেঁকে নিই এই চিনিটা বাদ দিয়ে, তাহলে এই যে জল, এই চিনিটা ছেঁকে নিলাম, এই চিনিটা বাদ দিয়ে, তাহলে এই জিনিসটাকে বলছি আমরা সম্পৃক্ত দ্রবণ। তার মধ্যে এর কিন্তু আর চিনি নেওয়ার ক্ষমতা নেই, ডেনসিটি কী হয়ে গেছে? ফিক্স হয়ে গেছে, ঘনত্ব একেবারে ফিক্স হয়ে গেছে, ধ্রুবক হয়ে গেছে, তখন সেটাকে বলবো স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। হয়ে গেছে। এরপরে যেটা রয়েছে, এরপরে কী রয়েছে সেটা আমরা একবার দেখে নিই। সেটা হচ্ছে তাহলে হয়ে গেছে ঘরের উষ্ণতায় খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতি। কিভাবে প্রস্তুত করা হয়? একটি বিকারে ঘরের উষ্ণতায় কিছু জল নিয়ে জলের মধ্যে অল্প অল্প করে খাদ্য লবণ মিশিয়ে একটি কাঁচদণ্ড দিয়ে নাড়া হলো। একসময় দেখা যাবে কিছু লবণ দ্রবীভূত হওয়ার পর আর লবণ দ্রবীভূত হচ্ছে না। এই অবস্থায় দ্রবণটি ফিল্টার করলে লবণের যে বর্ণহীন দ্রবণ পাওয়া যায় তাই হলো ঘরের উষ্ণতায় খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ আর কিন্তু তার দ্রবণ আর কিন্তু খাদ্য লবণ নেওয়ার ক্ষমতা নেই, এবং তার দুই জিনিস ফিক্স হয়ে যাবে। কি? সেন্টিগ্রেড টেম্পারেচার ফিক্স হবে, আর তার সঙ্গে কী হবে? টেম্পারেচার ফিক্স হওয়ার সঙ্গে সঙ্গে তার যে ঘনত্ব কিন্তু আর বাড়বে না, ঠিক আছে। এবারে যে অতিরিক্ত দ্রবণ, এটা খুব সুপার স্যাচুরেটেড সলিউশন। অনেক সময় দেখা যায় উচ্চতর উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঘরের উষ্ণতায় ঠান্ডা করলে অতিরিক্ত দ্রাবক যা উচ্চতর উষ্ণতায় দ্রবীভূত হয়েছিল তা দ্রবণ থেকে পৃথক হয়ে পাত্রের তলায় জমা হয়। এই ধরনের দ্রবণকে অতিরিক্ত দ্রবণ বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের সম্পৃক্ত অবস্থায় যে পরিমাণ দ্রাব থাকা উচিত, কোনো বিশেষ অবস্থায় ওই দ্রবণটি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে উষ্ণতায় অতিরিক্ত দ্রবণ বলে। এটা কি? অতিরিক্ত দ্রবণটা আরেকবার ভালো করে বুঝে নিই। অতিরিক্ত দ্রবণ কেমন? যেমন ধরো এইখানে তুমি একটা গ্লাস নিলে, ঠিক আছে, জল নিলাম, ঠিক আছে, এরপর এর মধ্যে চিনি মেশালাম। চিনি মেশাতে 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 এমন একটা সময় আসবে যখন আর চিনি কিন্তু দ্রবীভূত হবে না, ঠিক আছে। তাহলে এই যে দ্রবীভূত হবে না, তখন কী হবে? তখন দুটো জিনিস হবে, টেম্পারেচার ফিক্সড, যেমন ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আর এই ডেনসিটি ঘনত্ব কিন্তু আর বাড়বে না, কারণ এটা সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর কি? এবার যদি তুমি চিনি দাও তাহলে কিন্তু থিতে পড়বে, এবার আমরা যদি বিশেষ অবস্থা নিই বা কন্ডিশন, কি কন্ডিশন? এইটাকেই আমি উষ্ণতা বাড়াবো। আগে 25 ডিগ্রি ছিল, সেই নাম 75 ডিগ্রি সেন্টিগ্রেড। কী বললাম? উষ্ণতা বাড়িয়ে দিলাম। তখন দেখবে এই যে চিনি দিয়েছিলাম, এই চিনিটা থিতে থাকবে না, এটাও কিন্তু দ্রবীভূত হবে, রাইট। আরও চিনি দিলাম, উষ্ণতা বাড়িয়ে দিয়েছি, আবার এটা দ্রবীভূত হয়ে গেল। তাহলে দেখো সম্পৃক্ত হওয়ার পরেও কিন্তু চিনি এর মধ্যে ঢুকছে। তাহলে এই ধরনের যে আমাদের দ্রবণ পাবো সেটাকে বলবো অতিরিক্ত দ্রবণ, আনস্যাচুরেটেড সলিউশন। বোঝা গেছে? তাহলে কি বললাম? কোনো বিশেষ অবস্থায় সম্পৃক্ত দ্রবণে যদি আরও দ্রাব যোগ করা যায় এবং সেটা দ্রবীভূত হয়, তাহলে সেটা বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। কী বলবো? এটা আনস্যাচুরেটেড নয়, এটা হচ্ছে সুপার স্যাচুরেটেড, অর্থাৎ অতিরিক্ত দ্রবণ। এর মানে হচ্ছে প্রথমে একটা দ্রবণকে সম্পৃক্ত করলাম, ঠিক আছে, তারপর চিনি দিলাম, আর কিন্তু যোগ হচ্ছে না। তাহলে কি? উষ্ণতা বাড়িয়ে দিলাম। উষ্ণতা যখনই বাড়িয়ে দিব, এই যে অতিরিক্ত দ্রাব সেটাও কিন্তু এর মধ্যে দ্রবীভূত হবে। তো এই ধরনের যে আমরা
সলিউশন পাবো সেটা হলো সুপার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণ। বোঝা গেছে? সম্পৃক্ত হওয়ার পর কোনো বিশেষ অবস্থায় আরও যদি দ্রাব যোগ করা যায়, যেমন এখানে উষ্ণতা বাড়িয়ে এই দ্রাব যোগ করলাম, তাহলে এটা বলছে অতিপৃক্ত দ্রবণ। কী বলা হচ্ছে? অতিপৃক্ত দ্রবণ। তো এই ধরনের জিনিসগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে দেখে নিই। অতিপৃক্ত দ্রবণের পরে, অতিপৃক্ত দ্রবণের পরে আমরা কি রয়েছে আরেকবার দেখে নিই। ঠিক আছে, এইটা ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পর, তাহলে সম্পৃক্ত দ্রবণ যদি থাকে সেটাকে অসম্পৃক্ত আমি কীভাবে করব? তাহলে আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। স্থির উষ্ণতায় কোনো কঠিন ও তরলে সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে দ্রবণটি উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। স্থির উষ্ণতায় কোনো কঠিন ও তরলে সম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাবক যোগ করলে দ্রবণটি উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। ঠিক আছে, যেমন এটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো এখানে আরও উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে, ব্যবহার করে পারবে। যেমন ধরো এখানে একটা গ্লাস নিলাম, কি নিলাম? গ্লাস। তার মধ্যে আমরা জল নিলাম, জল। ঠিক আছে, এবার এটা সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে আর কিন্তু চিনি যোগ হবে না, আর চিনি যোগ হবে না, এবং তার ডেনসিটি বা ঘনত্ব কিন্তু ফিক্স হয়ে যাবে। ঘনত্ব বা ডেনসিটি ফিক্স থাকবে। ঠিক আছে, এবার চিনি যদি দাও তাহলে এটা সম্পৃক্ত দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবারে যদি অসম্পৃক্ত করতে হয় তাহলে কী করতে হবে? এর মধ্যে আরও জল দিতে হবে। আরও জল দিয়ে বাড়ি দিলাম, এটা গ্লাস যদি বড় হয়, আরও জল দিয়ে বাড়ি গেলাম, তখন কিন্তু এটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেল। এর মধ্যে আরও চিনি কিন্তু এবারে যোগ করা যাবে। ঠিক আছে, তাহলে একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত যদি করতে হয় তাহলে কিভাবে করব? খুব সহজ পদ্ধতি। এই ধরো জল নিলাম, ঠিক আছে, এখানে চিনি দিতে দিতে এমন একটা সময় যেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, সম্পৃক্ত দ্রবণ তৈরি। এখন যদি চিনি দিই তাহলে সেই চিনিটা আর কিন্তু দ্রবীভূত হবে না, সেটা কিন্তু থিতে পড়বে। ঠিক আছে, তাহলে এই যে আমরা যে দ্রবণ নিচ্ছি সেটা যদি অসম্পৃক্ত করতে হয় তাহলে তার মধ্যে কী নেব? আরও দ্রাবক অর্থাৎ আরও জল দিতে হবে। আরও জল যদি দিই তখন কিন্তু আবার চিনি দিলে আবার সেটা দ্রবীভূত হবে। তাহলে সেটা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত করার একটা পদ্ধতি। ঠিক আছে, সম্পৃক্ত তাহলে কী করলাম? এখানে দ্রাবক যোগ করলাম বা জল যোগ করলাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের আবার অসম্পৃক্ত দ্রবণে পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর। উত্তপ্ত করে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। উত্তপ্ত করে সম্পৃক্ত দ্রবণের উষ্ণতা বাড়ালে উচ্চতর উষ্ণতায় দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যায়। আর অন্যভাবে বলা যায় যে আমরা যদি এখানে কী করলাম? একটা গ্লাস নিলাম, এক গ্লাসে জল নিলাম, ঠিক আছে, কী করলাম? এখানে আমরা নেব জল, একটা গ্লাস নিলাম, জল নিলাম, সম্পৃক্ত দ্রবণ নিলাম, স্যাচুরেটেড, মানে এর মধ্যে কিন্তু আর চিনি দ্রবীভূত হবে না, স্যাচুরেটেড সলিউশন নিলাম। তাহলে এইটাকে যদি অসম্পৃক্ত করতে হয়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত করার দুটো পদ্ধতি। এক হচ্ছে দ্রাবক যোগ করে, আমরা যদি জল আবার যোগ করে দিই তাহলে অসম্পৃক্ত হয়ে যাবে। আরেকটা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা বাড়িয়ে দিলাম, টেম্পারেচার, উষ্ণতা যদি এখানে বাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও চিনি কিন্তু এর মধ্যে যোগ করা যাবে। তাহলে দুটো পদ্ধতিতে আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারি। ঠিক আছে, এছাড়া বোঝা গেছে তাহলে দুটো পদ্ধতি, একটা হচ্ছে দ্রাবক যোগ করে অ্যাডিশন অফ সলভেন্ট, আর 2 নম্বর হচ্ছে ইনক্রিজিং দ্য টেম্পারেচার। এই দুটো পদ্ধতিতে আমরা কিন্তু অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে সেটা একবার দেখে নিই। এবারে দেখো অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি। যদি একটা দ্রবণ অসম্পৃক্ত থাকে তাহলে সম্পৃক্ত করার কী কী পদ্ধতি রয়েছে? আমরা 3 রকম উপায়ে একটি অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণে আরও দ্রাব যোগ করলে অসম্পৃক্ত দ্রবণটি একসময় সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। এটা আমরা আগেও বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি যে কিভাবে এটা করা যায়। যেমন ধরো একটা গ্লাসে নিলাম জল, ঠিক আছে, একটা গ্লাসে নিলাম জল, ঠিক আছে, জল নিলাম। এবার ধরো এখানে চিনি দিলাম, দিতে দিতে এমন একটা অবস্থা আসবে যে এখানে চিনি দিলাম, ঠিক আছে, তাহলে এটা অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এখন অসম্পৃক্ত, হয়তো 5 চামচ চিনি দিয়েছি, 5 চামচ, ঠিক আছে, এখন অসম্পৃক্ত দ্রবণ,
সম্পৃক্ত, এখন কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড সলিউশন। আবার চিনি দিতে 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 এমন একটা সময় আসবে যখন চিনি আর এর মধ্যে দ্রবীভূত হবে না, এটা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে কি এই দ্রাবক যোগ করে অ্যাডিশন অফ সলিউট, অ্যাডিশন অফ সলিউট, সলিউট মানে কি দ্রাবক, দ্রাবক যোগ করে আমরা একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। ঠিক আছে, অ্যাডিশন অফ সলিউট 1 নম্বর। 2 নম্বর কি আছে? 2 নম্বরে দেখো, এখানে 2 নম্বরে রয়েছে যে অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করলে দ্রবণে দ্রাবকের পরিমাণ কমে যায় এবং কিন্তু দ্রাবের পরিমাণ অপরিবর্তিত থাকে, ফলে ওই পূর্বের উষ্ণতায় আনলে দ্রবণটি সম্পৃক্ত হয়। ঠিক আছে, কী বলছে? অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করলে দ্রবণে দ্রাবকের পরিমাণ কমে যায় কিন্তু দ্রাবের পরিমাণ অপরিবর্তিত, ফলে পূর্বের উষ্ণতায় আনলে দ্রবণটি সম্পৃক্ত হয়। আরেকটা এটা কীভাবে করতে হবে সেটা একটা উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা গ্লাসে নিলাম জল, এতটা জল নিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের কী করবে? অসম্পৃক্ত দ্রবণকে কী করতে হবে? সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে হবে। কী হবে? তাহলে দেখো, এখানে আমাদের জল নিয়েছি, অসম্পৃক্ত দ্রবণ মানে কি যে এর মধ্যে আরও চিনি যোগ করা যাবে, অসম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, তো এটা কী করতে হবে? এটা গরম করতে হবে। গরম করলে কী হবে? এই যে দ্রাবক বা জল সেটা কিন্তু আস্তে আস্তে উড়ে যাবে। ঠিক আছে, উড়ে গেল। যেমন প্রথমে এটা গরম করলাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে করলাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা ফুটলো, ফোটার পর কিছুটা জল বাষ্পীভূত হবে, জলটা কমে গেল কিন্তু চিনি কিন্তু একই রয়েছে, রাইট? তারপর এটা যদি ঘরের উষ্ণতা নিয়ে আসি, অর্থাৎ 35 ডিগ্রি প্রথমে ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসি, তখন একটু সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বলে দেখি হবে। যেমন ধর এখানে নিলাম একটা সম্পৃক্ত দ্রবণ, চিনি আর জল নিয়েছি, এই এখন কিন্তু কত ডিগ্রি সেন্টিগ্রেড? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ কিন্তু এখন আমাদের হয়েছে সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এরপর এটা যদি গরম করা হয় তাহলে গরম 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, তাহলে 100 ডিগ্রি, এখানে সম্পৃক্ত দ্রবণ এর ডেন্সিটি কিন্তু ফিক্স, এর কিন্তু ঘনত্ব কিন্তু তখন কিন্তু একেবারে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, এরপর এটাকে গরম করলাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কী হবে? এই জলটা উড়ে যাবে, কিছুটা জল কমে গেল কিন্তু চিনি কিন্তু কমবে না, রাইট? তাহলে যখনই জল কমে যাবে চিনি কিন্তু কমবে না, তখন কী হবে? এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড এটা যদি ঠান্ডা করা হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড আবার নিয়ে আসি, তখন এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, তাহলে আমরা 3টে উপায় দেখলাম। একটা হচ্ছে অ্যাডিশন অফ সলিড, অর্থাৎ দ্রাবক যোগ করে আমরা অসম্পৃক্ত, অ্যাডিশন অফ সলিড দ্রাবক যোগ করে আমরা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি। 2 নম্বর হচ্ছে ইনক্রিজিং টেম্পারেচারকে যদি বাড়িয়ে, উষ্ণতা বাড়িয়ে আমরা উষ্ণতা বাড়ালাম, আবার সেটাকে পূর্বের যে উষ্ণতা ছিল সেই উষ্ণতায় যদি নিয়ে যায় তাহলে কিন্তু সম্পৃক্ত দ্রবণ হবে। কেন? জলটা কিছু পরিমাণে বাষ্পীভূত হবে, চিনি কিন্তু কমছে না, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের সম্পৃক্ত দ্রবণ কিন্তু আবার হয়ে যাবে। আর 3 নম্বর যে পদ্ধতি, 3 নম্বর পদ্ধতিতে আমাদের কি বলা আছে যে অসম্পৃক্ত দ্রবণটিকে শীতল করে দ্রবণের উষ্ণতা কমালেও দ্রবণটি এক বিশেষ উষ্ণতায় সম্পৃক্ত, অসম্পৃক্ত দ্রবণটিকে শীতল করে দ্রবণের উষ্ণতা কমালেও দ্রবণটিকে এক বিশেষ উষ্ণতায় সম্পৃক্ত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যেমন ধরো আমি একটা গ্লাসে জল নিলাম, এখানে নিলাম একটা গ্লাসে জল। ঠিক আছে, জল নিয়েছি, এবারে কি করেছি? এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন, সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ মানে কি? এর মধ্যে কিন্তু আর চিনি যোগ করা যাবে না। ঠিক আছে, এবার কী কথা, এই উষ্ণতা যদি কমিয়ে দিই, ঠিক আছে, টেম্পারেচার কমিয়ে দেওয়া হলো, তাহলে যখনই টেম্পারেচার কমিয়ে দেওয়া হবে এক বিশেষ উষ্ণতায় এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ কিন্তু অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। ঠিক আছে, তাহলে 3টে পদ্ধতি। প্রথম হচ্ছে অ্যাডিশন অফ সলিউট। অ্যাডিশন অফ সলিউট মানে কি? আমরা দ্রাবক যোগ করে করে সেটাকে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে পারি, অ্যাডিশন অফ সলিউট। এটা আমরা প্রথম নম্বর পেয়েছিলাম। 2 নম্বর কি বলেছিলাম? অ্যাডিশন অফ সলিউট অর্থাৎ দ্রাবক যোগ করে। 2 নম্বর হচ্ছে আমাদের ইনক্রিজিং টেম্পারেচার, উষ্ণতা যদি বাড়িয়ে দিই, আমাদের কি বলেছিলাম? 2 নম্বরে হচ্ছে অসম্পৃক্ত দ্রবণটিকে উত্তপ্ত করে কিছু পরিমাণ দ্রাবককে বাষ্পীভূত করলে দ্রাবকের পরিমাণ কমে যায় কিন্তু দ্রাবের পরিমাণ অপরিবর্তিত থাকে, ফলে পূর্ব উষ্ণতায় আনলে দ্রবণটি সম্পৃক্ত হয়।
অসম্পৃক্ততা সম্পূর্ণ করতে হলে খুব সুন্দরভাবে কী বললাম, টেম্পারেচার বাড়িয়ে দিলাম, দ্রাবক বাষ্পীভূত হলো, জল কিছুটা কমে গেল, তাহলে কিন্তু সেটা আবার সম্পৃক্ত দ্রবণ হবে। আর 3 নম্বর হচ্ছে ডিক্রিজিং দ্য টেম্পারেচার। তাহলে টেম্পারেচারকে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই যে অসম্পৃক্ত দ্রবণ সেটা কিন্তু সম্পৃক্ত দ্রবণে পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে একটা অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে, এটাও একটু আমরা জেনে নিই যে কী এখানে অ্যাক্টিভিটি রয়েছে। যে একটি টেস্ট টিউবে কিছু পরিমাণ সোডিয়াম থায়োসালফেট Na2SO2O3 5H2O নিয়ে টেস্ট টিউবটি সামান্য গরম করলে দেখা যাবে কেলাসগুলি গলে তরল হয়ে একটি স্বচ্ছ দ্রবণ উৎপন্ন করেছে। এখন টেস্ট টিউবের মুখ তুলো দিয়ে বন্ধ করে এক জায়গায় স্থিরভাবে রেখে ঘরের উষ্ণতায় আনলে দেখা যাবে দ্রবণটি তরল অবস্থাতেই আছে। এই দ্রবণটি হলো সোডিয়াম থায়োসালফেটের অতিরিক্ত দ্রবণ। অতিরিক্ত দ্রবণ মানে কি, এর মধ্যে কিন্তু বেশি পরিমাণ দ্রাবক কিন্তু দ্রবীভূত আছে এক বিশেষ অবস্থায়। এই এখন দ্রবণটির মধ্যে একটি সোডিয়াম থায়োসালফেটের ছোট দানা ফেলে দিলে দেখা যাবে দ্রবণ থেকে সোডিয়াম থায়োসালফেটের কেলাস বেরিয়ে এসে দ্রবণ কঠিন হয়ে গেল। ঠিক আছে, এতে এখানে কেলাস তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা আমাদের কেলাসন করার পদ্ধতি বা ক্রিস্টাল করার একটা পদ্ধতি। ঠিক আছে, এবার হচ্ছে কেলাসন বা ক্রিস্টালাইজেশন। কেলাসন বা ক্রিস্টালাইজেশন মানেটা কি, কেলাস নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক গঠন বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। কেলাসের নির্দিষ্ট আকার কেলাসের মধ্যস্থ পরমাণু সমূহের বিচিত্র বিন্যাস বা সজ্জার উপর নির্ভর করে। যেমন কপার সালফেট CSO4 5H2, ফিটকিরি পটাসিয়াম, মিছরি কেন সুগার বা সুক্রোজ, গ্রিন ভিট্রিয়ল FeSO4 7H2O যে সমস্ত কঠিন পদার্থের কেলাস হয় না, অর্থাৎ যেসব কঠিন নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই তাদের অনিয়ন্ত্রণ পদার্থ, যেমন চুন, কাঁচ, ময়দা। ঠিক আছে, কেলাস জল বা ওয়াটার ক্রিস্টালাইজেশন, এখান থেকে ওয়াটার ক্রিস্টালাইজেশন এই জিনিসটাকে বলে যে CSO4 কপার সালফেট। ঠিক আছে, কপার সালফেট কত মোল জল আছে, 5 মোল জল আছে, এটাকে বলে ওয়াটার ক্রিস্টালাইজেশন। গ্রিন ভিট্রিয়ল FeSO4 7H2O এখানের মধ্যে কত মোল জল আছে, 7 মোল, এটাকে বলে ওয়াটার ক্রিস্টালাইজেশন। কিছু কিছু কেলাস গঠনের সময় কেলাসের প্রতিটি অণু নির্দিষ্ট সংখ্যক জলের অণুর সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে কেলাস তৈরি করে। এই যে 5H2O 7H2O, কেলাসের প্রতি অণুতে উপস্থিত এই নির্দিষ্ট সংখ্যক জলের অণুকে কেলাস জল বলা হয়। ওয়াটার ক্রিস্টালাইজেশন এখানে 5 মোল, এখানে 7 মোল। সমুদ্র জল থেকে প্রাপ্ত অশুদ্ধ লবণ NaCl-কে কেলাসন পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। বোঝা গেছে, যে সমুদ্র জল থেকে যা প্রাপ্ত আমাদের লবণ সেটাকে আমরা কেলাসন পদ্ধতিতে বিশুদ্ধ করতে পারি। দেখো এই যে কেলাসন ব্যাপারটা, কেলাসন যে আমাদের পদ্ধতি, এটা কি বলা হয়, যে সকল পদ্ধতির দ্বারা কোনো পদার্থের কেলাস প্রস্তুত করা হয় সেগুলিকে কেলাসন বা স্ফটিকীকরণ বলে। কেলাস প্রস্তুতকরণ বা ফরমেশন অফ ক্রিস্টাল, গরম সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে ঠান্ডা করে অথবা অসম্পৃক্ত দ্রবণকে তাপ প্রয়োগে দ্রাবক বাষ্পীভূত করে কেলাস প্রস্তুত। এই দুটো পদ্ধতিতে গরম সম্পৃক্ত দ্রবণকে ঠান্ডা করে আমরা কেলাস তৈরি করতে পারি, অথবা অসম্পৃক্ত দ্রবণকে তাপ প্রয়োগে দ্রাবক বাষ্পীভূত করে কেলাস প্রস্তুত। অর্থাৎ অসম্পৃক্ত দ্রবণ রয়েছে, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কী হবে, আমাদের দ্রাবকটা বাষ্পীভূত হবে, তাহলে কিন্তু সেটা আবার ক্রিস্টাল ফর্ম তৈরি হবে বা কেলাস তৈরি হবে। শেষ দ্রবক, কেলাসন পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে শীতল করে দ্রবণ থেকে কেলাস প্রস্তুত করার পর পাত্রে যে অবশোষরূপে তরল পড়ে থাকে তাকে শেষ দ্রবক বলে। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম ক্রিস্টালাইজেশন বা কেলাসন কীভাবে হয় সেটা আমরা জানলাম। এরপরেই আমাদের আর কি রয়েছে দেখে নিই, কীভাবে আমাদের কেলাস তৈরি হয়। তাহলে কেলাস তৈরি কী হয় এবং ওয়াটার ক্রিস্টালাইজেশন সেটা আমরা বুঝলাম। এরপরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে এইটা, ফিটকিরি কেলাস প্রস্তুতি। ফিটকিরি কেলাস কীভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, ফিটকিরি কেলাস পদ্ধতি, তাহলে আমরা যেভাবে বললাম যে কীভাবে আমাদের কেলাস তৈরি হয় তার বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতির দ্বারাই কিন্তু আমরা ফিটকিরি কেলাস, যে কোনো জিনিসের কেলাস তৈরি করতে পারি বা ক্রিস্টাল তৈরি করতে পারি। একটি বিকারে কিছুটা জল নিয়ে বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হলো এবং সঙ্গে সঙ্গে ওই জলে ফিটকিরি চূর্ণ যোগ করে ভালোভাবে নাড়া হলো। ফিটকিরি চূর্ণ ক্রমান্বয়ে মেশাতে থাকলে একসময় ফিটকিরি আর দ্রবীভূত না হয়ে পাত্রের তলায় থিতিয়ে পড়বে। ওপরের স্বচ্ছ দ্রবণটি ওই উষ্ণতায় ফিটকিরি সম্পৃক্ত দ্রবণ, তাহলে এখন সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়ে গেল। ওপর থেকে স্বচ্ছ দ্রবণকে ফিল্টার করে অন্য পাত্রে নিয়ে ধীরে ধীরে ঠান্ডা করলে ফিটকিরির কেলাস পাওয়া যায়। তাহলে ঠিক আছে, তাহলে এটা কি স্বচ্ছ দ্রবণটিকে আমরা নিয়ে নিলাম এবং আস্তে আস্তে যদি ঠান্ডা করি তাহলে কিন্তু ওখান থেকে আমরা ফিটকিরির দ্রবণ পেয়ে যাব। এই কেলাস দ্রবণ থেকে ছেঁকে শুকনো করা হয়। কেলাসনের মুহূর্তে
দ্রবণ প্রকৃতপক্ষে কিছুটা অতিরিক্ত হয়। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা ফিটকিরি কেলাস তৈরি করি। পটাশিয়াম নাইট্রেটের কেলাস ক্রিস্টাল পটাশিয়াম নাইট্রেট একটি বিকারে পটাশিয়াম নাইট্রেটের অসম্পৃক্ত দ্রবণ নিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করে জল বাষ্পীভূত করা হয়। পটাশিয়াম নাইট্রেট কী করা হয়? গরম করা হয়। গরম করলে কী হবে? আস্তে আস্তে জলটা বাষ্পীভূত হবে, তাহলে সেটা কিন্তু আবার সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। দ্রবণটিকে বাষ্পীভবনের সময় একটি কাচদণ্ড দিয়ে দ্রবণটি ক্রমাগত নাড়ানো হয়। দ্রবণটির জল যত বাষ্পীভূত হবে দ্রবণটি তত গাঢ় হতে থাকবে। এটা ঠিক। উষ্ণতা তত তার গাঢ়ত্ব বাড়বে বা ডেন্সিটি বাড়বে। একসময় বিকারের গায়ে দানা উৎপন্ন হতে দেখা যাবে। তখন দ্রবণটিকে তাপ দেওয়া বন্ধ করে স্থিরভাবে রেখে ঠান্ডা হতে দিলে দেখা যাবে পাত্রের তলায় পটাশিয়াম নাইট্রেটের কেলাস জমা হয়েছে। এই কেলাস ছেঁকে পৃথক করে শুকনো করা হয়। তো দেখলে পটাশিয়াম নাইট্রেটের কেলাস পদ্ধতি কী করে করলাম, যে আমরা বাষ্পীভূত করলাম দ্রাবককে কী করলাম, বাষ্পীভূত করলাম, তাহলে কিন্তু আবার কেলাস তৈরি হয়ে গেল। বীজ কেলাস বা সিড ক্রিস্টাল এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে। অনেক সময় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ততার মাত্রা অতিক্রম করা সত্ত্বেও দ্রবণ থেকে দ্রাবটি কেলাসিত হয় না। অনেক সময় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ততার মাত্রা অতিক্রম করা সত্ত্বেও দ্রবণ থেকে দ্রাবটি কেলাসিত হয় না। সেই সকল ক্ষেত্রে বাইরে থেকে ওই দ্রব পদার্থটির একটি ছোট কেলাস দ্রবণে যোগ করলে কেলাসন দ্রুত হয়। বাইরে থেকে যোগ করা ওই কেলাসকে বলে বীজ কেলাস বা সিড ক্রিস্টাল। আমরা সিড ক্রিস্টাল বার করি, তাহলে আমরা কী করি? ব্যবহার চিনির শিল্প উৎপাদনে বীজ কেলাস প্রয়োগ করা হয় এবং এই ঘটনাকে অধিবৃদ্ধি বা ওভারগ্রোথ বা সিডিং বলা হয়। বিভিন্ন মূল্যবান পাথর যেমন হিরে, রুবি ইত্যাদি এবং বিভিন্ন অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বোঝা গেছে? আরেকবার দেখে নাও, বীজ কেলাস বা সিড ক্রিস্টালটা কি? অনেক সময় নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ততার মাত্রা অতিক্রম করা সত্ত্বেও দ্রবণ থেকে দ্রাবটি কেলাসিত হয় না। সেই সকল ক্ষেত্রে বাইরে থেকে ওই দ্রাব পদার্থটি একটি ছোট কেলাস দ্রবণে যোগ করলে কেলাসন দ্রুত হয়। তাহলে কেলাসন যদি আমরা ছোট একটা পরিমাণ কেলাস যোগ করি তাহলে কিন্তু সেটা কেলাস হয়, সেটা সিড ক্রিস্টাল। অর্থাৎ আমরা সিড ওই একটা ক্রিস্টাল দিয়ে দেবো, তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি কিন্তু কেলাস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন অ্যান্ড ইটস ইউনিটস। দ্রবণের শক্তি বা মাত্রা বা তার একক আমরা কীভাবে বের করতে পারি? যেমন হচ্ছে শতকরা মাত্রা বা ওয়েট বাই ভলিউম। দ্রবণের শক্তি বা মাত্রা নানাভাবে প্রকাশ করা যায়, যেমন শতকরা মাত্রা, মোল পার লিটার এবং গ্রাম পার লিটার। এটা খুব সহজভাবে বোঝা যায় যে নির্দিষ্ট উষ্ণতার প্রতি 100 মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে তাতে ওই গ্রাম সংখ্যা ওই উষ্ণতায় ওই দ্রবণের শতকরা মাত্রা প্রকাশ করে। যেমন ধরো গাণিতিক প্রকাশে নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে ভি মিলিলিটার আয়তনের দ্রাব দ্রবীভূত আছে ডব্লিউ গ্রাম, তাহলে ওই দ্রবণে 100 মিলিলিটার আয়তনের দ্রাব দ্রবীভূত আছে W/V × 100 গ্রাম। দ্রবণটির শতকরা মাত্রা W/V × 100, অর্থাৎ দ্রবণের শতকরা মাত্রা কত হবে? W/V সাপেক্ষে দেখো এই ফর্মুলা রাখতে হবে, দ্রাবের ভর ইন গ্রাম, দ্রবণের আয়তন মিলিলিটার গুণিত 100। ঠিক আছে? তাহলে দ্রবণের আয়তন মিলিলিটার গুণিত 100। যেমন 20% NaOH দ্রবণে বলতে বোঝায় 100 মিলিলিটার আয়তনের NaOH দ্রবণের মধ্যে নির্দিষ্ট উষ্ণতায় 20 গ্রাম NaOH দ্রবীভূত আছে। বোঝা গেছে? তো 100 মিলিলিটার আয়তন NaOH, এটা দ্রবণ। ঠিক আছে? বা দ্রবণের আয়তন কত? 100 মিলিলিটার, তার মধ্যে কত গ্রাম রয়েছে? 20 গ্রাম NaOH রয়েছে, তো এটা 20% NaOH হয়ে যাবে। ঠিক আছে? এর পরেরটা যে মোল পার লিটার কেমন ব্যাপারটা আছে? মোল পার লিটার বা মোলারিটি, এটাকে আমরা মোলারিটি বলি বা মোল পার লিটার। 1 লিটার দ্রবণে যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে তা দিয়ে দ্রবণের শক্তি প্রকাশ করা যায় নির্দিষ্ট উষ্ণতায়। গাণিতিক প্রকাশ: নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের ভি লিটার আয়তনে দ্রাব দ্রবীভূত আছে W গ্রাম, দ্রাবটির আণবিক ভর যদি M হয় তাহলে ভি লিটার আয়তনের দ্রবণের দ্রাব দ্রবীভূত আছে W/M গ্রাম অণু বা মোল। তাহলে প্রথমে আমরা মোলটা বের করে নেব। ঠিক আছে? এরপরে আমাদের কি রয়েছে? এরপরে আমাদের রয়েছে এইটা। তা দেখো, 1 লিটার আয়তনের দ্রবণের দ্রাব দ্রবীভূত আছে W/M × 1/V গ্রাম অণু বা মোল। ঠিক আছে? দ্রবণটির শক্তিমাত্রা মোলারিটি এককে কী হবে? W/M × 1/V, তাহলে W/V × 1/M।
তাহলে আমরা কী করে দ্রবণের মাত্রা পেয়ে মোলারিটি প্রথম বের করে নিতে, দ্রাবের ভর বা দ্রাবের আণবিক ভর, এটা মোল, ঠিক আছে, ভাজিত দ্রবণের আয়তন ভাজিত 1000, দ্রাবের ভর গুণিত 1000 ভাজিত দ্রাবের আণবিক ভর গুণিত দ্রবণের আয়তন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মোলারিটিতে পরিবর্তন হবে, ঠিক আছে। 1 লিটার দ্রবণে 2 গ্রাম অণু বা 2 মোল NaOH দ্রবীভূত থাকলে ওই দ্রবণের শক্তি হলো 2 মোল পার লিটার। 1 লিটারে 2 মোল, সহজ ভাষায় যদি বলা হয় 1 লিটারে 2 মোল থাকবে, বা দ্রবণটির মোলারিটি হলো 2। 100 মিলিলিটার H2SO4 দ্রবণে 98 গ্রাম H2SO4, 1 গ্রাম অণু H2SO4 দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা 1 মোল পার লিটার। 1 মোল অর্থাৎ 1 লিটারে কত মোল রয়েছে সেটাই তার মোলারিটি, রাইট। এবং 3 নম্বর হচ্ছে প্রতি লিটারে গ্রাম হিসাবে ওজন, ঠিক আছে। 1 লিটার 1000 মিলিলিটার আয়তনের দ্রবণে যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যা ওই দ্রবণের মাত্রা প্রকাশ করা যায় নির্দিষ্ট উষ্ণতায়। দ্রবণের মাত্রা গ্রাম পার লিটার এককে দ্রাবের ভর ভাজিত দ্রবণের আয়তন গুণিত 1000। অর্থাৎ যেমন 1 লিটার দ্রবণে 25 গ্রাম দ্রাব দ্রবীভূত থাকলে প্রতি লিটারে 25 গ্রাম বা 25 গ্রাম পার লিটার, এভাবে দ্রবণের মাত্রা প্রকাশ করা যায়। তাহলে আমাদের 3টে পদ্ধতিতে প্রকাশ করলাম। একটা হচ্ছে আমাদের শতকরা মাত্রা, দ্বিতীয় হচ্ছে মোল পার লিটার, আর 3 হচ্ছে প্রতি লিটারে গ্রাম হিসাবে ওজন। তো এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ সলিউশন, এভাবে আমরা কিন্তু নির্ণয় করে থাকি, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা আমরা আরেকবার দেখে নিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জেনে রেখো, উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে দ্রবণের আয়তন পরিবর্তিত হওয়ায় মোলারিটিও পরিবর্তিত হয়, একদম সাথে হবে। তাই দ্রবণের মোলার মাত্রা মোলারিটি উষ্ণতার উপর কিন্তু নির্ভরশীল। মোলার দ্রবণ, 1 লিটার কোনো দ্রবণে যদি 1 গ্রাম অণু বা 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে ওই দ্রবের মোলার দ্রবণ বলা হয়। যেমন 10 মোলার NaOH দ্রবণ কথাটির অর্থ হলো প্রতি লিটারে NaOH দ্রবণে 10 মোল NaOH দ্রাব দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মোলার অফ কনসেন্ট্রেশন অফ সলিউশন বা আমরা দ্রবণের শক্তিমাত্রা বা তার একক নির্ণয় করে থাকি। এবার হচ্ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 4.9। এরপরে রয়েছে আমাদের মোশন অফ পার্টিকলস ইন সলিউশন। এবার হচ্ছে মোশন অফ পার্টিকলস ইন সলিউশন, এটা আমরা করব এই যে দ্রবণের মধ্যে কণার গতি বা মোশন অফ পার্টিকলস ইন সলিউশন। দেখো এখানে দুটো জিনিস মনে রাখতে হবে যে আমাদের দ্রবণের মধ্যে কণার গতি বা মোশন অফ পার্টিকলস ইন সলিউশন, এটা আমরা পড়ব। দ্রবণে দ্রাবক ও দ্রাবের কণা বা অণুগুলি স্থির অবস্থায় থাকে না, অণুগুলি সর্বদা ইতস্তত ঘুরে বেড়ায়, অণুগুলি সবসময় গতিশীল অবস্থায় থাকে। দ্রাব এবং দ্রাবকের অণুগুলি চলার সব সময় একে অপরের সঙ্গে বা দেওয়ালে ধাক্কা খায় এবং গতির দিক পরিবর্তন করে, ফলে দ্রাবক এবং দ্রাবকের কণাগুলির অবিশ্রান্ত ও বিশৃঙ্খল গতির সৃষ্টি হয়। দ্রবণের গাঢ়ত্ব কম হলে কণাগুলির গতিবেগ বেশি হয় এবং দ্রবণের গাঢ়ত্ব বেশি হলে কণাগুলির গতিবেগ কম হয়। দ্রাব এবং দ্রাবকের কণাগুলির গতিশীলতার জন্য এদের ব্যাপন হয়। একটি পদার্থের জন্য অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক এবং স্বত অনুপ্রবেশকে ব্যাপন বলে। অর্থাৎ ব্যাপনে কোনো দ্রবণের দ্রাবের কণাগুলি উচ্চতর ঘনত্ব থেকে নিম্নতর গাঢ়ত্বের দিকে সঞ্চারিত হয়, এটাকে আমরা বলি দ্রবণ। ব্যাপনের একটা পরীক্ষা এখানে করে দেখানো হয়েছে যে কীভাবে ব্যাপন হয়। এটি কাঁচের বিকারে কয়েকটি পটাশিয়াম পারম্যাঙ্গনেটের দানা নাও। পটাশিয়াম পারম্যাঙ্গনেট নিয়েছি। এবার বিকারটিকে খুব ধীরে ধীরে জল ঢেলে বিকারটি জলপূর্ণ করো ও বিকারটিকে স্থির অবস্থায় রাখো। ভালোভাবে লক্ষ্য করে দেখা যাবে পটাশিয়াম পারম্যাঙ্গনেটে বেগুনি বর্ণের কণাগুলি জলে মিশে জলের মধ্যে ছড়িয়ে পড়ছে। বেশ কিছুক্ষণ পর দেখা যাবে যে বিকারের সমস্ত জল বেগুনি বর্ণ ধারণ করেছে, অর্থাৎ জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গনেটের ব্যাপন হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গনেট জলের মধ্যে মিশে গেছে, এটাকে আমরা বলছি ব্যাপন। কি বলছি এটাকে? ব্যাপন। এবার দেখো তরল বা গ্যাসে উপস্থিত ক্ষুদ্র কণাগুলির আঁকাবাঁকা জিগজ্যাগ চলন বা গতিকে ব্রাউনীয় মোশন বা ব্রাউনীয় গতি বলা হয়, ঠিক আছে, এটাকে আমরা জানি ব্রাউনীয় মোশন বলা হয়। এবার জল ভিন্ন অন্য দ্রাবক, নন অ্যাকুয়াস সলভেন্ট, জল ছাড়া আরও যে দ্রাবক রয়েছে সে সম্পর্কে আমরা এখন জানব। দ্রাবক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত জল। জলের মধ্যে কঠিন, তরল ও গ্যাসীয় সব রকম পদার্থই দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন হয়। জল ছাড়া আরও অনেক পদার্থ আছে, সেগুলি দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, যেমন ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটোন, ক্লোরোফর্ম ও কেরোসিন ইত্যাদি জৈব পদার্থগুলি জলের মতো দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। অ্যাসিড ক্ষার প্রশমন ক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া ইত্যাদি
জল মাধ্যমে যেমন হয়, এইসব দ্রাবক মাধ্যমে ওই বিক্রিয়াগুলি সম্পন্ন হয়ে থাকে। এই দ্রাবকগুলিকে অজলীয় দ্রাবক বা নন অ্যাকোয়াস সলভেন্ট বলে। জল ছাড়া আরও যে দ্রাবক রয়েছে সেগুলোকে আমরা বলি নন অ্যাকোয়াস সলভেন্ট, ঠিক আছে, বা নন অ্যাকোয়াস সলভেন্ট বলা হয়। সাধারণত জলে অধিকাংশ তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত হয়, কিন্তু জৈব তরলে সাধারণভাবে জৈব যৌগগুলি দ্রবীভূত হয়, ঠিক আছে। তাহলে সাধারণত জলে অধিকাংশ তড়িৎযোজী যৌগগুলি দ্রবীভূত হয়, কিন্তু জৈব তরলে সাধারণভাবে জৈব যৌগগুলি দ্রবীভূত হয়। কাঠের আসবাবপত্রে যে বার্নিশ করা হয় তা আসলে অ্যালকোহল দ্রাবকে গালার দ্রবণ। আবার তারপিন তেলে বা অন্যান্য তেলে বিভিন্ন রং দ্রবীভূত করে দরজা, জানলা ইত্যাদি রং করা হয়। প্রায় কোনো রঙই সরাসরি ব্যবহার করা যায় না। রঙের রঞ্জক বা পিগমেন্ট রঙিন যৌগের কণা বর্ণহীন তেলে মিশিয়ে ব্যবহার করতে হয়। উদ্বায়ী অজলীয় দ্রাবকের ক্ষতিকারক হার্মফুল এফেক্টস অফ ভোলাটাইল নন অ্যাকোয়াস সলভেন্ট। এগুলো কী ক্ষতিকর প্রভাব সেটা আমরা একটু জেনে নিই। আমরা বিভিন্ন কাজে যে উদ্বায়ী অজলীয় দ্রাবক ব্যবহার করে থাকি, যেমন অ্যালকোহল, অ্যাসিটোন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি, তা দ্রুত বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। শ্বাসকার্যের সময় বাতাসের সঙ্গে এই অজলীয় দ্রাবকের বাষ্প আমাদের শরীরে প্রবেশ করে এবং নানা শারীরিক সমস্যার সৃষ্টি হয়। এদের প্রভাবে শ্বাসকষ্ট, মাথা ধরা, গা বমি করা ইত্যাদি উপসর্গ দেখা যায়। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বাষ্প চোখে লাগলে চোখ জ্বালা করে। ক্লোরোফর্ম সূর্যের বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস CO2 উৎপন্ন করে, যা শরীরের পক্ষে ক্ষতিকারক। তো দেখা যায় ক্লোরোফর্ম 2CHCl3 প্লাস O2 অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হচ্ছে 2CHCl2 প্লাস 2HCl, অর্থাৎ এই CHCl2 যেটা, সেটা হচ্ছে ফসজিন গ্যাস, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আজকে যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আমরা সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ আলোচনা করলাম। কনসেন্ট্রেশন অফ সলিউশন এটা আলোচনা করলাম। তো এই জিনিসগুলো তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এবং ক্রিস্টালাইজেশন বা কেলাসন পদ্ধতি, কেলাসন পদ্ধতিতে কীভাবে আমরা কেলাস তৈরি করছি বা ক্রিস্টাল তৈরি করছি, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। আর ঠিক আছে, এগুলো খুব ভালো করে বুঝতে হবে। এছাড়াও আরেকটা জিনিস আমরা জেনে নেওয়া ভালো যে আমাদের কিন্তু একটা কোর্স রয়েছে। সেই কোর্সটা সম্পর্কে একটু জানিয়ে দিই। আমাদের কোর্সের এই হচ্ছে আমাদের অ্যাপ। আমরা কিন্তু সবসময় কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই, এটা আমরা আগেও বলেছিলাম যে আমরা কিন্তু অ্যাপের মাধ্যমে পড়াই। আমাদের অ্যাপে কী কী রয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, যেই কোর্সগুলো তোমরা খুব সহজেই কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, এই কোর্সগুলো পেতে হলে এই যে আমাদের বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, সেই কোর্সগুলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কোর্স। তাহলে দেখো, এই যে ক্লাস 9-এর কোর্স রয়েছে, এর মধ্যে আমাদের কী কী রয়েছে দেখো, 123 কন্টেন্ট রয়েছে। এখানে আমরা লাইভ ক্লাস রেকর্ডিং নেওয়া হয়। চ্যাপ্টার মধ্যে দেখো মেজারমেন্ট, ফোর্স অ্যান্ড মোশন, ম্যাটার্স, এইগুলো আমরা সব চ্যাপ্টারগুলো থেকে আমরা প্রতিটি চ্যাপ্টারের আমরা প্রশ্ন উত্তর, অনলাইন টেস্ট সব কিন্তু আমরা নিয়ে থাকি। এছাড়া আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। দেখো, আমরা সাইফন যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেটাও কিন্তু আমরা এখানে নিয়ে থাকি। ছোট জায়গা থেকে পড়ে তাহলে দেখো, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো যে কিভাবে আমরা জলটাকে স্থানান্তর করছি। একটা বালতি থেকে আমরা মগের মধ্যে জলটাকে স্থানান্তর করলাম। আবার একবার দেখে দিচ্ছি যে কীভাবে আমরা করছি। প্রথম কী করতে হবে, এই দুটো পাত্র নিতে হবে। পাত্র নেওয়ার পর আমরা এই যে পাইপ নিলাম, পাইপের মধ্যে জল পূর্ণ করতে হবে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ধরনের আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও কিন্তু আমরা এখানে নিয়ে থাকি। এই যে বার্নার্স প্রিন্সিপাল, সেটার প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা দেখাচ্ছি। তাহলে দেখো, আমাদের বিভিন্ন ধরনের, ঠিক আছে, বার্নার্স, তাহলে যতগুলো প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সব রয়েছে। এছাড়াও যে তোমাদের 9-এ যে প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টও কিন্তু আমরা এখানে করে দিয়েছি। দেখো, যে কেস স্টাডি, বিষয় সমীক্ষণ, এই স্টাডি এটাও কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়া যে আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনা, সেটাও কিন্তু করে দেওয়া রয়েছে। তো সব প্রজেক্টগুলো কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো ক্রিয়েটিভ রাইটিং, তো সব যতগুলো প্রজেক্ট আছে সবগুলো এই কোর্সের মধ্যে পেয়ে যাবে। এছাড়া আমাদের কোর্সে আরও বিভিন্ন জিনিস রয়েছে। সেটা হচ্ছে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স রয়েছে। তারপরে রয়েছে আমাদের এই কম্পিউটারের উপরে কোর্স রয়েছে, বিভিন্ন কম্পিউটার বেসিক রয়েছে এবং কম্পিউটার সায়েন্সের উপর কোর্স রয়েছে এবং বিভিন্ন কম্পিটিশনের জন্য রয়েছে। এছাড়া নেট ফিজিক্স রয়েছে, ঠিক আছে, নেট ফিজিক্স রয়েছে এবং এই কম্পিউটার অপটিক্স রয়েছে। এছাড়া রয়েছে অটোক্যাড প্লাস রিভিট। এছাড়াও রয়েছে হাউ টু গ্রো অন ইউটিউবে তোমরা কীভাবে বিভিন্ন পদ্ধতি দ্বারা ইউটিউবে গ্রো করা যায়, সেই পদ্ধতি পুরো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এগুলো বিভিন্ন ধরনের আমাদের কোর্স রয়েছে। এই কোর্সগুলো এখান থেকে তোমরা কিনতে পারো। খুব সহজ পদ্ধতি এবং খুব সহজে এখানে বোঝানো হয়েছে।
বিভিন্ন ধরনের কোর্স কিন্তু আমাদের রয়েছে। এছাড়াও তোমরা যদি কোনো প্রজেক্ট বানাতে চাও তো এখানে কিন্তু প্রজেক্টগুলো সব কিন্তু পেয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।